হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটির গ্রাফিক ডিজাইন দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপের ইন্টারফেসের সাথে পরিচিত হব। আমাদের প্রথম ক্লাসটি যারা করেছেন তারা অবশ্যই ফটোশপ ইনস্টল করে নিয়েছেন এবং আমাদের গ্রুপে পোস্ট করেছেন, আর না করে থাকলে অবশ্যই করে নেবেন। তারপর আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু করবেন। আর কারো যদি ফটোশপের ভার্সনটা না থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, আমরা আপনাকে অবশ্যই দিয়ে দিব ফটোশপের এই সিসি ভার্সনটি। তো আমরা এখন ইন্টারফেসের সাথে একটু পরিচিত হই। এই ফটোশপ ইন্টারফেসটার প্রথমে সবার উপরে আছে আমাদের মেনু বার। ওকে, মেনু বারের এই বেসিক অপশনগুলো নিউ, ওপেন, এগুলো যারা আমরা বেসিক কম্পিউটার পারি তারা সবাই কিন্তু জানি। আর এরপরে নিচে এখানে একটা আসবে টুলবার, আর এখানে একটা আছে টুলবার। এই বাম পাশের যে টুলবার, তারপর উপরের টুলবার, এগুলো যদি কোনো কারণে শো না করে তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে এই যে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে চলে যেতে হবে। ওকে, এখান থেকে গিয়ে এগুলো চেঞ্জ করতে হবে। এই যে এখানে দেখেন মোশন দিলে একরকম আসছে, এখানে টাইমলাইন সহ ভিডিও বা অ্যানিমেশনের কাজগুলো করার জন্য। তারপর ওয়ার্ক স্পেসে গেলে ফটোগ্রাফি দিলে এখানে ফটোগ্রাফি সুবিধা মতো আসছে। ধরলাম আমার এই অপশনটা নেই বা সাইডে আমার প্রয়োজনীয় অপশনগুলো নাই, তখন আপনি উইন্ডো থেকে এখানে ওয়ার্ক প্লেসে গিয়ে এগুলো চেঞ্জ করে দেখবেন। ওকে, ধরলাম এই যে এসেনশিয়ালে চলে গেলে মোটামুটি আমাদের কমন জিনিসগুলো থাকবে আশা করি। তো এই যে বাম পাশের যে টুলবার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এই অপশনগুলো দিয়ে আমরা মেইনলি বেশিরভাগ কাজগুলো করব। আর বাকি অল্প কিছু কাজ আমরা এই সাইডের বারগুলো দিয়ে করব, অল্প কিছু কাজ মেনুর অপশন দিয়ে করব, বাট বেশিরভাগ অংশই আমার এই বারটার উপর কাজ করবে। এই বারটা এরকম যদি চিকন না থাকে তাহলে এই যে এখানে অ্যারোতে ক্লিক করলে এটা খুলে যাবে, আবার এভাবে দিলে এটা চিকন হয়ে আসবে। আর এখানে মেইন যে অপশনগুলো আছে তার বাইরে কিন্তু আরও কিছু অপশন আছে। এটার উপর যদি আমি রাইট বাটনে ক্লিক করি মাউসের, তাহলে এরকম আরও বাকি অপশনগুলো আসবে। প্রত্যেকটা আইটেমের আন্ডারে আরও কিছু কিছু অপশন কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা প্রথম যে অপশনটা, এটা হচ্ছে মুভ টুল। এই যে মুভ টুল যেটা আছে, এটার কাজ হচ্ছে বেসিক্যালি সিলেক্ট করা, কোনো কিছু নাড়াচাড়া করা। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে মানে স্টার্টিং অপশন। আমি যে কোনো অপশনে কাজ করার পর আমার যদি আর কোনো কাজ না থাকে ওই জায়গায়, তাহলে আমি মুভ টুলে এনে স্টপ করব। তো এটাকে আমরা এক হিসাবে একটা স্টপেজও বলতে পারি। আর যদি আমরা কোনো কিছু সিলেক্ট করতে চাই মুভ টুল দিয়ে করব, নাড়াচাড়া করতে চাইলে মুভ টুল দিয়ে করব। আর আমি যদি কিবোর্ডে ভি চাপি তাহলে আমার এই মুভ টুলে চলে আসবে অটোমেটিকলি। আমি অন্য যে কোনো একটা টুলে আছি, শুধু কিবোর্ডে ভি বাটনটা চাপলেই অটোমেটিকলি আমার সিলেকশনটা মুভ টুলে চলে আসবে। ওকে, এখন আমি একটা ফাইল নেই। ফাইল মেনু থেকে যদি নতুন ফাইল নিতে চাই তাহলে নিউ। ওকে, নিউতে যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো অপশন আছে। এই যে প্রিসেট, এখান থেকে আমি যদি প্রিন্টিংয়ের জন্য কোনো কিছু করতে চাই তাহলে ইন্টারন্যাশনাল পেপার, এখানে দেখেন কমন যে পেপারের সাইজগুলো আছে A3, A4, A5 এই সাইজগুলো আছে। ধরলাম আমি A4 নেব। ওকে, A4 নিলে A4 এর সাইজটা অটোমেটিকলি এখানে চলে আসছে। আমি জাস্ট ওকে প্রেস করলেই A4 সাইজের একটা পেজ কিন্তু আমার সামনে এসে গেছে। ওকে, এখন আমি এই ফাইলটাকে সেভ করব। সেভ করতে তো আমরা সবাই পারি, ফাইল মেনু থেকে সেভ বা সেভ অ্যাজ। তো এই সেভ অ্যাজে যাওয়ার পরে আমি ধরলাম আজকের যে ক্লাসের ফোল্ডার, এখানে সেভ করছি। এটার একটা নাম দিলাম ক্লাস 2। ওকে, এখন এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, ফটোশপের এই অপশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যখন কোনো একটা ফাইলে কাজ করব, এই কাজের সোর্স ফাইল হিসাবে এই PSD ফরম্যাটের একটা ফাইল কপি আমি অবশ্যই সেভ করে রাখবো। এটা যদি না রাখি তাহলে আমাদের অনেক বিপদ আছে। এই একটা PSD কপি আমি রেখে দিব। এই PSD কপি কিন্তু আমি কোথাও আপলোড করতে পারবো না, কিছু করতে পারবো না, কিন্তু আমি এই PSD কপিটাকে পরবর্তীতে চাইলে মডিফাই করতে পারবো। আমি যখন লেয়ার দেখাবো তখন এই PSDর কাজটা আরও ক্লিয়ার বুঝতে পারবো। প্রাথমিকভাবে আমি এটা মনে রাখি যে আমার PSD একটা কপি রাখতে হবে, আর আমি যখন কাউকে প্রোভাইড করব বা ফেসবুকে আপলোড দিব, কোনো একটা ওয়েবসাইটে আপলোড দিব, তখন আমি দুইটা ফরম্যাট কমনলি আমরা ইউজ করি। একটা হচ্ছে JPG আর একটা হচ্ছে PNG। ওকে, JPG হচ্ছে যেটা কোনো ধরনের ট্রান্সপারেন্সি সাপোর্ট প্রয়োজন নাই, সেটা JPG। আর যেখানে ট্রান্সপারেন্সি সাপোর্ট প্রয়োজন আছে সেখানে
পিএনজি। আমরা ট্রান্সপারেন্সি নিয়েও আরও বিস্তারিত জানবো, বাট প্রাথমিকভাবে এইটুকু জানলে আমাদের এনাফ। আর আপনারা প্রতিদিন যে টপিকগুলো জানছেন এগুলো অবশ্যই নোট করে নেবেন। আর কোথাও বুঝতে না পারলে নোট থেকে আমাকে কোয়েশ্চেন করবেন কমেন্ট বক্সে। আর যেই জিনিসটা আমরা পরবর্তীতে তাহলে আপনার মনে থাকবে যে এই জিনিসটা আমার জানা দরকার। ওকে, তো আমি একটা পিএইচডি কপি সেভ করে নিলাম। ক্লাসের ফোল্ডারে চলে গেলে যেখানে একটা ফাইল, এটা কিন্তু ডাবল ক্লিক করলেই ফটোশপ দিয়ে ওপেন হবে। পিএইচডি ফাইল একটা সেভ হয়ে গেছে। ওকে, এখন আমি তো মুভ টুলে আছি, তো মুভ টুল দিয়ে আমি জাস্ট সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে আমি নতুন ফাইল তো নিতে পারলাম। এখন আমি রেডি একটা ফাইল ওপেন করি। এটা কেটে দিলাম, ফাইল মেনু থেকে ওপেনে গেলাম। আচ্ছা, আমি ধরলাম এই ফাইলটা ওপেন করলাম। ওকে, এটা আমার এখন কিন্তু আছে পিএনজি হিসাবে। এই যে পিএনজি ফাইল নামের লাস্টে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি এখন পিএইচডি হিসাবে সেভ করব আমার ক্লাসের ফোল্ডারে। এই যে পিএইচডি, এটার নাম দিলাম training.phd। ওকে, এটা কিন্তু পিএইচডি ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটা দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু লক করা আছে। লেয়ার নিয়ে আমরা বিস্তারিত দেখবো। আপাতত আমি মনে রাখবো এই জিনিসটা যখন লক করা থাকবে এটার উপর ডাবল ক্লিক করব, তারপর এখানে ওকে দিলেই লকটা খুলে যাবে। লক অবস্থায় আমি এটাকে কিছুই করতে পারবো না। আর এই লকের জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গায় ইন্ডেক্স লেখা থাকবে। ওকে, এখানে যদি ইন্ডেক্স লেখা থাকে তাহলে আমি আর ডাবল ক্লিক করলেও এটা খুলবে না, এরকম অপশনটা আসবে না। আর সেক্ষেত্রে ইন্ডেক্স লেখা থাকলে আমরা কি করব, এই যে এখানে ইমেজ মেনু থেকে মোড থেকে আমরা এই যে এখানে এরকম ইন্ডেক্স কালার সেটিং করা থাকলে ইন্ডেক্স লেখা থাকে। এই যে এটার উপর সারাদিন যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু এটা চেঞ্জ হবে না। এখন আমরা ইমেজ মেনু থেকে মোডে গিয়ে এটাকে যখন 8GB কালার সিলেক্ট করে দেব তখন অটোমেটিকলি এটা আনলক হয়ে যাবে। আর যদি এরকমভাবে আনলক নাও হয় অন্ততপক্ষে ব্যাকগ্রাউন্ড অপশনটা আসবে, তখন আমি ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে। ওকে, এখন আমি এই যে দ্বিতীয় যেই টুলটা আছে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওকে, এটার কাজ হচ্ছে স্কোয়ার পরিমাণ জায়গা সে সিলেক্ট করবে। আমি এই টুলটা সিলেক্ট করলাম। এখন আমি এই টুলে আছি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমি ধরলাম এতটুকু পরিমাণ জায়গা এখানে ক্লিক করে ধরে রেখে টেনে সিলেক্ট করলাম। খুবই ইজি, এই যে আমি যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, তবে সেটা অবশ্যই রেক্টেঙ্গুলার সাইজে হবে, চতুর্ভুজ আকারে হবে বা আয়তাকার আকারে হবে। তো এখন আমি এই যে সিলেক্ট করলাম এই অংশটা, এখন আমি মুভ টুলে চলে যাই। মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করলে এটাকে আমি এই যে লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। এই যে এই লেয়ারটা এখানে সিলেক্ট করা আছে। মুভ টুলে গিয়ে আমি এটাকে এবার আমার পছন্দ মতো নাড়াচাড়া করতে পারবো। ওকে, যাক, নাড়াচাড়া করাটা আমার আলাদা একটা টপিক। এখন আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে সিলেক্ট করা। চারকোনা পরিমাণ যে কোনো জায়গায় সিলেক্ট করতে চাইলে আমার এই টুলটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওকে, আর সিলেকশনটা তুলে দিতে চাইলে কিবোর্ডে Ctrl+D প্রেস করব। Ctrl+D প্রেস করলে অটোমেটিক সিলেকশনটা উঠে যাবে। Ctrl+D মানে হচ্ছে ডিসিলেক্ট। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার অধীনে কিন্তু আরও কিছু টুল আছে, যেটা আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করি মাউসে তাহলে দেখতে পাবো। এই যে এটা আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা দিয়ে কিন্তু আমি গোলভাবে সিলেক্ট করতে পারি। ক্লিক করলাম, এখন এই যে গোলভাবে একটা অংশ আমি সিলেক্ট করতে পারি। এখন চাইলে মুভ টুল দিয়ে এটাকেও নাড়াচাড়া করতে পারবো বা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারবো। ওকে, এখন আমি সিলেকশনটা উঠাবো কি দিয়ে, কমেন্ট বক্সে জানাবেন আপনারা যে কি দিয়ে সিলেকশনটা উঠাবো। এখানে আছে ল্যাসো টুল, যেটা এগুলো খুব একটা ভ্যালুয়েবল টুল। এখানে দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা সিলেকশনের জন্য কাজে লাগে। এটা আমি বিস্তারিত আবার দেখাবো। যে এরকমভাবে সে মানে ম্যাগনেটের মতো একটা কালারকে ধরে সিলেক্ট করে। ওকে, আচ্ছা, এরপরে এটা হচ্ছে ম্যাজিক ওয়েন টুল। এটা হচ্ছে একটা কালার ভিত্তিক সে ধরে ফেলে, যে আমি এখানে একটা এইটুকু অংশ সাদা কালার আছে এটাকে ধরে ফেলবে। এখানে এই যে টলারেন্স অপশনটা কমিয়ে বাড়িয়ে দিয়ে জিনিসটাকে আরও পারফেক্টলি ধরানো যায়। ধরলাম এই যে কালো অংশটা, ওকে, এই যে কালো সিলেক্ট করলাম, কালো অপশনগুলো ধরলো সে।
আর এই যে এখানে এই অপশনটা দিয়ে দিলে আর বাইরেরগুলো ধরবে না, শুধু যাকে ধরিয়ে দিব সেটাই ধরবে। এগুলোর কাজ আমরা আরও সুন্দরভাবে দেখবো, আপাতত যা জিনিসগুলো জেনে রাখলাম। ওকে, এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে কিন্তু কাটা যায়। এই যে আমি এই জিনিসটাকে একটু ক্রপ করে নিলাম, আমাদের মোবাইলেও কিন্তু ক্রপ অপশনটা আছে, আমরা প্রায় ইউজ করি। দেখা গেছে যে একটা ছবি তুলেছি, সাইড দিয়ে অন্যজনের একটা হাত চলে এসেছে, তো তখন আমি কি করি, ক্রপ করে এটাকে একটু ছোট করে নিয়ে আমরা ছবিটাকে পোস্ট দিই। সেম কাজটাই ফটোশপে করতে গেলে এই যে এই টুলটা ক্রপ টুল, এই ক্রপ টুলে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার পছন্দ মতো একটু জায়গা কেটে নিয়ে শুধু কিবোর্ডে এন্টার প্রেস করলেই এটা ক্রপ হয়ে যাবে। ক্রপ টুলে আরও কিছু কাজ আছে, যেমন ক্রপ টুলের ভিতরে আমি এটাকে চাইলে একটু সামান্য ইয়েও করতে পারি, রোটেটও করতে পারি। যে ধরলাম একটু অ্যাঙ্গেল করে দিব, সেটাও কিন্তু আমি ক্রপ টুলের ভিতর থেকে করতে পারি। ওকে, এই যে দেখেন একটু রোটেট একসাথে ক্রপ দুইটাই হয়ে গেছে। জাস্ট আমি রোটেট যদি করতে চাই, এই যে এখানে নিচে মাউস পয়েন্টারটা এই কর্নার থেকে একটু নিচে নিয়ে আসলে এই আইকনটা যখন চলে আসবে তখনই আমি ধরে এটাকে যে কোনো দিকে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্রপ টুলেরও মোটামুটি আইডিয়া পেলাম। এটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হচ্ছে, এই যে আমার এখানে দুইটা বক্স আছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড উপরেরটা, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই দুই জায়গায় আমি চাইলে দুইটা কালার সিলেক্ট করে রেখে দিতে পারি। ওকে, আমি আমার পছন্দ মতো কালার তো নিতেই পারি, কিন্তু আমার ধরলাম এই যে এই জামাটার যে সবুজ কালারটা আছে একজ্যাক্ট এই সবুজ কালারটাই লাগবে। ধরলাম এই সবুজ কালারটা আমি তাহলে আমার এই জায়গায় কিভাবে নিয়ে আসবো, আমি ধরলাম এখানে যে কোনো একটা জায়গায় এই কালারটা ইউজ করব, তখন আমি আই ড্রপার টুলটা দিয়ে এখান থেকে জাস্ট যে জায়গার উপর ক্লিক করবো, একজ্যাক্ট ওই কালারটাই কিন্তু আমার এখানে কালার কোড সহ চলে আসছে। এখন আমি চাইলেই যে কোনো জায়গায় এই কালারটা ইউজ করতে পারবো। তো আশা করি আই ড্রপার টুলটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর যেটা আছে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে দাগ মুছে ফেলা। ওকে, এই টুলটা দেখিয়ে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আমি প্রথমে একটা ফেস স্পট আছে এরকম একটা ফেস নিয়ে আসি। এটা একটু ভালো ছবি পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, এনাফ। আমি এই ছবিটা আমাদের ক্লাসের ফোল্ডারে সেভ করলাম। সেভ করার পর এই ছবিটাকে আমি ফটোশপ দিয়ে ওপেন করলাম। এখন এটাকে আমি পিএইচডি আকারে সেভ করব। এখান থেকে জাস্ট পিএইচডি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নেব। ওকে, এখন আসেন এই যে টুলটা স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা দিয়ে আমি যখনই আমি কোনো একটা জায়গার উপর এই টুলটা দিয়ে একটা ক্লিক করব, সে তার চতুর্দিকের কালারটা নিয়ে মাঝখানে দিয়ে দিবে। আচ্ছা, এখন আমি এই যে ছোট যে স্পটটা আছে এই স্পটটার উপর একটা ক্লিক করি। এই যে দেখেন স্পটটা কিন্তু মুছে গেছে। ওকে, এই স্পটটার উপর একটা ক্লিক করি, এই যে স্পটটা কিন্তু মুছে গেছে, একদম প্লেন, কোথাও কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। চতুর্দিক থেকে সেই টুলটা এই স্পটটা এনে মুছে ফেলেছে। এখানেও একটা ক্লিক করে মুছে গেছে। এটা তো একটু বড়, তাই না? এখানে মুছতে গেলে এই যে দেখেন একটা গোল একটা রাউন্ড পড়ে গেছে, তাই না? আচ্ছা, জুমটা কমাবো বাড়াবো কিভাবে? এটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল প্লাস বাটন চাপ দিলে আমাদের জুমটা বাড়বে, আর কন্ট্রোল মাইনাস বাটন চাপ দিলে জুমটা কমবে। ওকে, আর এখন আমি এখান থেকে এটাকে আনডু করবো কিভাবে? এটা তো আমরা যারা বেসিক কম্পিউটার জানি তারা সবাই জানে, এক স্টেপ পেছনে যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল জ্যাড, কিন্তু আবার কন্ট্রোল জ্যাড দিলে আবার পরের স্টেপে চলে আসবে। ওকে, যদি আমরা অনেক স্টেপ পেছনে যেতে চাই তাহলে কন্ট্রোল অল্টা জ্যাড চাপবো। কন্ট্রোল অল্টা জ্যাড চাপলে এই যে দেখেন এখানে স্পট আবার চলে আসবে, এই যে চলে আসছে। এরপরে এখানে একটা এই যে চলে আসছে। কন্ট্রোল অল্টা জ্যাড চাপলে আমরা 4, 5, 7 স্টেপ 10 স্টেপও পেছনে যেতে পারি। এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের স্পিড, র্যাম সবকিছুর উপরে। তো আমরা এই জিনিসগুলো মনে রাখবো, শর্টকাট কি গুলো প্রয়োজনে খাতায় নোট রাখবো। এখন আমি এই যে বড় যেটা আছে এটাকে মোছার জন্য
এখানে এই জায়গাতে আসবো, স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থাতে এই জায়গায় আসলে এখান থেকে আমি সাইজটাকে একটু বড় করে নিতে পারবো। ওকে, এখন আমি খুব সুন্দরভাবে এটা মুছে ফেলতে পারি। ওকে, এই যে আবার এই জায়গায় এসে যদি আমি বড়টা দিয়ে ইউজ করি তাহলে আমার একটু একদিকের কালার অন্যদিকে চলে যাওয়ার পসিবিলিটি থাকে। এখানে আমি আবার এটাকে ছোট করে নেব। এখন আমি ছবিটাকে সেভ করব। সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা এখান থেকেও সেভ করতে পারতাম। এখন এটা তো আমার পিএইচডি ফাইল, পিএইচডি ফাইল তো আমি ফেসবুকে আপলোড দিতে পারবো না, তাই না? আমি এখান থেকে যদি ফেসবুকে আপলোড দিতে চাই তাহলে সেভ এজে চলে যাব, এখান থেকে জেপিইজি করে নেব। ওকে, জেপিইজি করে এটাকে সেভ দিব। এখন এই যে দেখেন দুইটা ছবি কিন্তু আমার, এটা হচ্ছে পুরাতন অরিজিনাল ছবিটা আর এটা হচ্ছে বর্তমান ছবিটা, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখন তাহলে আমি আপনাদেরকে হোম টাস্ক হিসেবে এই টোটাল ফাইলগুলো কিন্তু আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিংক দিয়ে দিচ্ছি। এই ফাইলে আপনারা এই সবগুলো ফাইল পেয়ে যাবেন। এর বাইরে আমি এখন একটা হোম টাস্ক হিসেবে একটা ফাইল দিচ্ছি। এই ফাইলটাকে আপনারা স্পট রিমুভ করে আমাদের ফেসবুক গ্রুপ প্যান্টানিক আইটিতে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করতে হবে সেটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। আপনারা ছবিটা আপলোড দিবেন, পাশে লিখবেন যে হচ্ছে স্পট রিমুভিং ক্লাস 2। ওকে, আর আমি তাহলে একটা ছবি সিলেক্ট করে দিই আপনাদেরকে, যে ছবিটা আপনারা স্পট রিমুভ করবেন। আচ্ছা, এই ছবিটা আপনারা স্পট রিমুভ করেন। হোম টাস্ক নামে এই ফাইলটা দিয়ে দিলাম। এখন আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকটা দেখে অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্টটা আমাদের প্যান্টানিক আইটি ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন। আর যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো কিছু ইমেজ আকারে আমাদেরকে দেখিয়ে তারপর বোঝাতে হয় সেটা আমাদেরকে অবশ্যই ফেসবুক গ্রুপে প্যান্টানিক আইটি গ্রুপে পোস্ট করে দিতে পারেন। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।